21 দিনই তো বেশি হয়ে থাকে। না না 21 দিন তো পার হয়ে গেছে, করতেছি 3 মাস তো দাঁড়া গেছে। কিরে তামো হ্যাঁ পরিষদের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সকাল থেকে বিকাল 3টা অবধি আমাদের গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা হয়েছে এই দশরথ দেব ভবনে, এবং কেন্দ্রীয় কমিটি আমাদের বিশেষ করে রাজ্যের মধ্যে এই সাম্প্রতিককালে যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে বা ঘটে চলেছে এ সম্পর্কে খুবই গভীরভাবে চর্চা করেছে, এবং এ সম্পর্কে যে ঘটনাগুলি ঘটছে আমাদের সংগঠনের বক্তব্য কী এবং আগামী দিন তার প্রেক্ষিতে আমরা এই রাজ্যের সরকারের কাছে বা জনগণের কাছে আমরা কি বক্তব্য রাখতে চাই, আমরা কি ধরনের কর্মসূচি গ্রহণ করতে চাই, সে সিদ্ধান্তগুলো সেখানে হয়েছে। আমি এগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রেসিডেন্ট পলিটিক্যাল বিষয়গুলো বলেছেন। আজকে আমাদের একদিনে যে সবাই এই যে ডিস্টেন্স মেনটেন করে যে পরিস্থিতিতে মিটিং করার কথা সেরকমভাবে মিটিং যেটা হয়েছে, এই মিটিংয়ে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মহকুমার থেকে যারা কথাবার্তা বলেছেন তারই সারাংশ হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত করছি। আসলে আমরা লক্ষ্য করলাম এই সরকার আসার পরেই কাজ খাতে যে আকাল চলছিল এটা এখনও কন্টিনিউ আছে, বরং আরও বাড়ছে। যেটা লক্ষ্য করা গেছে যে আসলে এই সময় কাজ যে প্রচণ্ড আকাল থাকাতে মানুষের অধিকাংশ মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ছে। বিভিন্ন আগে তো বন্ধন থেকে, এলএনটি থেকে বা বিভিন্ন এই যে মাইক্রো ফিন্যান্স থেকে তারা লোন টোন নিতে পারতেন। এখন তাদেরও ব্যবসা প্রায় বলা যেতে পারে মন্দার পথে চলছে, ফলে এই লোন পাওয়ার ক্ষেত্রেও যথাযথ পাওয়া যাচ্ছে না। এখন গ্রামীণ যে কিছু মহাজন আছেন, মহাজনের কাছে দাদন, আপনার রেশন কার্ড বন্ধক, এমনকি রাবার সিটের অগ্রিম টাকা নিয়ে সেখানে পরিবার পরিচালনা করতে হচ্ছে। এবং অর্থনৈতিক ক্রাইসিস এটা আপনারা বাজারে একটু ঘুরলেই বুঝতে পারবেন কী ধরনের ক্রাইসিস চলছে। একদিকে অর্থনৈতিক ক্রাইসিস যেমন চলছে, অপরদিকে লাগামহীনভাবে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। এই রাজ্যে একটা সরকার আছে বলে মনে হয় না, বাজারে গেলে পরে কে দেখভাল করবে, এবং প্রতিটা জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। আর যারা প্রকৃত জিনিসপত্র উৎপাদন করছেন, সেই শাক সবজি হোক, তারা প্রকৃত দাম পাচ্ছে না। মাঝখানে কিছু ফরিয়ার ওরা এই দাম সেখানে নিচ্ছে, ফলে মানুষের জীবন দুর্বিষহ একটা অবস্থার মধ্যে চলছে। জুমিয়া এলাকা খানিকটা এই সময়ের মধ্যে জমদান কিছুটা আসাতে তা চালের যে সমস্যা এটা খানিকটা কম হলেও, কিন্তু সাধারণ যে গরিব অংশের মানুষ তাদের কাজ এবং খাদ্য উভয়েরই সংকট চলছে। এবং সামান্য যা রাগার কাজ হয়েছিল এটারও ঠিকমতো পেমেন্ট পাচ্ছেন না, এবং যারা প্রকৃত কাজ করছেন তাদের পেমেন্ট হচ্ছে 209 টাকার জায়গায় 150 টাকায় 100 টাকা। যারা কাজ করছে না তাদের পেমেন্ট 209 টাকাই হচ্ছে। যারা প্রকৃত কাজ করছেন
তাদের কাজের ম্যান্ডেট হচ্ছে 30 দিন, 32 দিন, 33 দিন। আর যারা কাজ করছেন না তাদের হয়ে যাচ্ছে 100 থেকে 150 দিন। এই পর্যন্ত প্রায় 18,000-এর মতো পরিবার 100 থেকে 150 দিনের মধ্যে কাজ পেয়েছে। কারা তারা? যারা কাজ করে না, বাইক চড়ে কাজের ক্ষেত্রে যায়, না বাইক বাহিনীর লোক, তারাই এই টাকাগুলো হাফিজ করছে। এবং ফলে প্রকৃত যারা কাজ করছেন তারা সেরকমভাবে টাকাও পাচ্ছে না সময় মতো। তা যা পাচ্ছে তাও 100 টাকা, 150 টাকা, 160 টাকার উপর সেখানে পেমেন্ট হচ্ছে না। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এরকম অবস্থা চলছে। দ্বিতীয়ত যেটা ফুটে এসছে আলোচনায়, আসলে গ্রামীণ যে পরিকাঠামো বলতে যেটা আমরা সাধারণভাবে দেখি বা জানি, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, সেচ, এগুলো তো একেবারেই মুখ থুবড়ে পড়েছে। রাস্তাঘাট, এই যে আমি কিছুদিন আগে রস্যাবাড়ি গেলাম, মানে ভয়ঙ্কর অবস্থা। এবং প্রতিটা রাস্তাই বলা যেতে পারে, এখন বলা যেতে পারে 90 থেকে 95 রাস্তা, গ্রামীণ রাস্তা, এগুলি একেবারে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। আসলে 3 বছর 4 বছর ধরে এগুলি কোনো ধরনের সারাই বাইরে কাজ হচ্ছে না, ফলে এই অবস্থা চলছে। আপনারা দেখছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে কীরকম রাস্তা, সেখানে মানে অবস্থাটা কি আপনারা দেখছেন। পানীয় জল, এমন কোনো দিন বাদ নাই যে দিনে রাস্তা রোকা হচ্ছে না পানীয় জলের জন্য। পানীয় জলটা মানে কি? পানীয় জলে DWSে আপনার পাইপলাইন ফুটো হয়ে গেছে, সেখানে কোনো মানে যন্ত্রাংশ বিকল হয়ে আছে, এগুলো সারাই করবার মতো পর্যন্ত লোক নেই। এই যে আপনার সামনো 5 মাইলে 6 মাস ধরে সেখানে একটা ডিপ টিউবওয়েল বামফ্রন্ট থাকাকালীন সেখানে ডিপ টিউবওয়েল বসানো হয়েছিল। এই ডিপ টিউবওয়েলের আপনার মোটর নষ্ট হয়ে গেছে, এই মোটর সারাই করবার লোক নেই। এইরকমভাবে প্রায় মানে কি বলবো, এটা একটা মানে এক অস্বাভাবিক পরিস্থিতি সেখানে পানীয় জলে। এখন সামনে শুকা মৌসুম আসছে, আমাদের জোর দাবি থাকবে এই আরও খারাপ অবস্থার মধ্যে যাবে। নতুন করে উৎস তো তৈরি হচ্ছে, তো হচ্ছেই না, যেগুলো আছে এগুলি যাতে ঠিকঠাকভাবে সারাইবারের ব্যবস্থা যাতে করে, এগুলো করা হচ্ছে না। বিদ্যুৎ একই অবস্থা। বিদ্যুৎ তো আমাদের এখানে সারপ্লাস বিদ্যুৎ আমরা বাংলাদেশে বিক্রি করছে, নর্থ ইস্টে কোনো কোনো রাজ্যে পাঠানো হচ্ছে। রাজ্যে বিদ্যুৎ স্বাভাবিক থাকার কথা, কিন্তু বিদ্যুৎ চলে গেলে পরে, একবার চলে গেলে পরে বিদ্যুৎ আর আসছে না 2 দিন 3 দিন, এমনকি শহরে পর্যন্ত 2 ঘন্টা 3 ঘন্টা এরকম অবস্থা চলছে। এবং এটা যেমন অনিয়মিত, ঠিক তেমনি বিদ্যুৎ বিল কবে যে কোন সময় এই বিস্ফোরণ ঘটে, আসলে আজকে আলোচনা শুনে এটা খুবই উদ্বেগজনক অবস্থা লক্ষ্য করছি। অস্বাভাবিকভাবে বিল মানে যেখানে মানে আজকের থেকে 1 বছর আগেও 200 টাকা 300 টাকা বিল হতো, এখানে 10,000 টাকা, 15,000 টাকা, 35,000 টাকা, এমনকি 1 লক্ষ টাকা পর্যন্ত বিল কোথাও আসছে। কেন এরকমভাবে বিল হচ্ছে, যেটা জানা গেছে, সরকার নাকি তাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যা বিল আছে তার চাইতে বেশি বিল জমা যারা দিবেন তাদের চাকরি সেখানে মানে নিশ্চয়তা থাকবে, সেখানে তাদের পোস্টিং হবে। আর যদি না হয় তাহলে তাদের চাকরি নাকি নিশ্চয়তা থাকবে না, নিরাপত্তা থাকবে না। এমনিতেই 11টা ব্লক এলাকায় প্রাইভেট গুয়াহাটি, আপনার উত্তরপ্রদেশ এবং উড়িষ্যা মালিকদের হাতে তুলে দিয়েছে, বাকিটাও তুলে দেবে। কাজেই এখন তাদেরকে সেখানে জোর খাটানো হচ্ছে, জোর করে হলেও যাতে আপনার এই যে বিদ্যুতের যে বিল, এটা যাতে
পরিশোধ করা হয়, এটা যাতে মানে যা আছে স্বাভাবিক যদি বিল আছে সেটা বিল দিতে অসুবিধা নেই, কিন্তু অস্বাভাবিক বিল সেখানে যদি এগুলি করা হয় তাহলে স্বাভাবিক কারণেই এগুলি তো মেনে নেওয়া যায় না, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, এটা যাতে সরকার নজর দেয়। আর এখন বড় চাষ সামনে আসছে, সবজি টবজি এগুলি তো হবে, এমনিতেই বৃষ্টির জন্য দেরিটি হয়েছে, যা ছিল এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু সার বীজ এগুলোর কোনো ব্যবস্থা থাকছে না। এখন যা যৎসামান্য সার আসছে কোনো কোনো জায়গায়, এও মণ্ডলের স্লিপ ছাড়া এলাকার মাতব্বর যেখানে মণ্ডল নেই সেখানে আইপিএফটির মাতব্বর ছাড়া, মাতব্বরের স্লিপ ছাড়া সেখানে দেওয়া হচ্ছে না। এটা কেন হবে? কৃষক তার প্রয়োজনে সে সার কিনবে, বীজ কিনবে, এখানে মণ্ডলে কি আছে, যদি দিতে হয় নির্বাচিত পঞ্চায়েত আছে, এডিসি এলাকায় ভিলেজ কমিটি আছে, 30 স্তর পঞ্চায়েত আছে, জনপ্রতিনিধিরা আছেন, তারা দিবেন। তাদের ব্যতি রেখে মণ্ডলে তারা কে? মণ্ডলে তারা কে? কোন হরিদাস তারা? তাদের স্লিপে আমার সার আনতে হবে, এই রকম একটা অব্যবস্থা চলছে। এটা অচিরেই এটা মানে এই ধরনের ব্যবস্থাপনা পরিহার করা দরকার, এটা কোনোভাবেই ঠিক না। আর এখন তো দেখছি এগুলি, এই যে ফসল বীমা যোজনা যেগুলি হয়েছে, সরকার টাকা দিয়েছে বেনিফিশিয়ারির কাছ থেকে 10 টাকা না কত টাকা করে নিয়েছে, কিন্তু এখন এই যে গত কিছুদিন আগেও বৃষ্টি টিষ্টি যেগুলো ফসল নষ্ট হয়েছে, তারা আপনার এগ্রি সাব ডিভিশনে যাচ্ছে, কোথাও যেখানে যেখানে এই আধিকারিকরা আসে সেখানে যাচ্ছে, এই ইন্স্যুরেন্স কোম্পানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাকার কীভাবে সরকারের সাথে কি বোঝা পড়াতে, অথচ সরকার তাদের টাকা দিয়েছে, কিন্তু এখন টাকা পাওয়ার ক্ষেত্রে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা তো এক ধরনের প্রতারণা চলছে কৃষকদের সাথে, এটা বন্ধ হওয়া দরকার, এবং এই ইন্স্যুরেন্স কোম্পানি খুঁজে বের টের করে তাদের ক্ষতিপূরণ দেওয়ার অবশ্যই দেওয়ার দিকে নজর দেওয়া দরকার। এটা সকলেই জানেন, এই যে সামাজিক ভাতা, এটারও খুব খারাপ অবস্থা চলছে। 49,272 জনের সামাজিক ভাতা বন্ধ করা হয়েছে ইতিমধ্যে। এখন আমাদের কথা হলো, কেন কিসের জন্য বন্ধ করে দেওয়া হলো? আর বন্ধ যদি করতে হয় তাহলে পরে তাদের নোটিশ দেয়, কেন বন্ধ করা হোক, তাদের জানানো হোক। কোনো রকম যোগ জিজ্ঞেস নাই, খুশি মতোভাবে এই মণ্ডলের রিপোর্টের ভিত্তিতে, ওই মাতব্বরদের রিপোর্টের ভিত্তিতে এটা বন্ধ করে দেওয়া, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি বন্ধ করতে হয়, গ্রাম সংসদ আছে, গ্রাম সংসদে আলাপ আলোচনা করে যদি গ্রামের মানুষ বলে যে না, তার এটা বন্ধ করা দরকার, নির্বাচিত সেখানে পঞ্চায়েত আছে বা বিভিন্ন নির্বাচিত সংস্থাগুলো আছে, তাদের মতামত নিয়ে যদি বন্ধ করতে হয়, নিশ্চয়ই সেখানে আলাপ আলোচনা করে যদি বেআইনিভাবে কোথাও যদি থেকেও থাকে তাহলে এগুলি দেখা যেতে পারে। কিন্তু মণ্ডলের রিপোর্টের ভিত্তিতে, আইপিএফটির মাতব্বরদের রিপোর্টের ভিত্তিতে এগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। আবার শোনা যাচ্ছে ফর্ম বিলি করছে মণ্ডলের তারা, এডিসি এলাকায় কোথাও কোথাও আইপিএফটি মাতব্বররা ফর্ম বিলি করছে। তারা কে? তাদের কে অধিকার দিয়েছে এই ফর্ম বিলি করার? যদি ফর্ম বিলি করতে হয়, নির্বাচিত সেখানে কাঠামো আছে, এই কাঠামো থেকে হতে পারে, পঞ্চায়েত সচিবরা আছেন, আইসিডি যদি হয় আইসিডি তারা বিলি করতে পারেন, বা সরকারি কোনো প্রতিষ্ঠান, সিডিপি হতে পারে, কোনো প্রতিষ্ঠান থেকে এটা বিলি হতে পারে। কিন্তু তা না করে দল বেঁধে বেঁধে ঘরে ঘরে যাচ্ছে, ফর্ম নিয়ে যাচ্ছে। আপনার বাড়িতে ভাতা পাওয়ার মতো যোগ্য লোক আছে কি না? তাদের হাতে তো ফর্ম সরকারি এইরকমভাবে একটা
এরকমভাবে যেতে পারে না। কাজেই সম্পূর্ণভাবে মানে বেআইনি কাজ করা হচ্ছে, এগুলি মেনে নেওয়া যায় না। কাজেই আমরা চাইব এটা গ্রাম সংসদের মাধ্যমে এগুলি যথাযথভাবে যারা পেতে পারেন, তারা যাতে যোগ্য যারা আছেন তারাই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যাতে পেতে পারেন সে ব্যবস্থা করা হোক এবং স্বচ্ছতার সহিত করা হোক। এখানে দলবাজি করার জন্য এই মণ্ডলে তারা ফর্ম ফিল করবে, তারা বাড়ি বাড়ি যাবে, এটা কোনোভাবেই এটা আইনসম্মত নয়, সম্পূর্ণভাবে এটা বেআইনি কাজ। কাজেই আমরা দাবি জানাবো এটা যাতে স্বচ্ছতার সহিত যাতে হয়। এছাড়া বিশেষ করে এখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 18,000 নাকি এই 3 বছরের চাকরির ব্যবস্থা করেছেন। এটা নাকি ঐতিহাসিক ঘটনা, কেউ কোনোদিন এটা করতে পারে না। আমাদের দাবি হলো 18,000 কারা কারা চাকরি পেয়েছে তার তালিকা প্রকাশ করা হোক। কোন দপ্তরে কে চাকরি পেয়েছে কথা বললেই তো হবে না। ইন্টারভিউ হয়েছে কিনা, কবে ইন্টারভিউ হয়েছে, মেরিটের ভিত্তিতে চাকরি নেওয়ার নীতি ঘোষণা করেছে সরকার। কিসের ভিত্তিতে এই 18,000 মানুষের যুবকদের চাকরি হলো তার তালিকা প্রকাশ করা হোক। এগুলি বিশদে জানাক রাজ্যবাসীকে। এগুলি বলে মানুষকে বিভ্রান্তি করার কোনো সুযোগ নাই। বরংশ এখন যুবকদের মধ্যে হাহাকার চলছে, একটা অনিশ্চয়তা ভবিষ্যতের দিকে যাচ্ছে বলেই মনে হয়। কারণ কোনো ইন্টারভিউ নাই, কোনো চাকরির কথা সেখানে নাই। MPW প্রচুর মানে ট্রেনিং দিয়ে বসে আছে, তাদের কোনো ধরনের চাকরির মানে ইন্টারভিউ কোনো ব্যবস্থা হচ্ছে না। ডাক্তার পাস করে আছে 2 বছর 2টা বেস ডাক্তারি পাস করে বসে আছে, এবার হলে পরে 3টা বেস হবে, তাদের কোনো কাজ হচ্ছে না। বিদ্যুৎ দপ্তরে আপনার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে PWD ডিপার্টমেন্ট প্রচুর শূন্য পদ পড়ে আছে। এই সময়ের মধ্যে বেশ কতজন মানে অবসরে গেছে, এই সমস্ত শূন্য পদ আছে। কাজেই মানে বিভিন্ন দপ্তরেই যেগুলি সরকারের কথা ছিল বছরে 50,000 চাকরি হবে, এই প্রতিশ্রুতি রক্ষা করে 50,000 তো 3 বছর অন্তপক্ষে 1,500 মানুষের চাকরি হওয়ার কথা, 1.5 লাখ চাকরি হওয়ার কথা। এখন মুখ্যমন্ত্রী শোনাচ্ছেন 18,000-এর বাণী শোনাচ্ছেন। এই 18,000ও আসলে এটা মানে ইয়ের সাথে কোনো সম্পর্ক আছে এটা বলার কোনো সুযোগ নেই। কাজেই এখন এরকমভাবে আছে, শিক্ষক আছে প্রচুর পোস্ট, মাননীয় মানে শিক্ষামন্ত্রী বলেছেন ওনারা চাকরি নেওয়া, ওনার শিক্ষকতা চাকরি নেওয়ার লোক নাই, উনি দিতে পারছেন না। অথচ বিএড করে টেট পাস করে বসে আছে, বিএড পাস করে আছে তাদের টেটের পরীক্ষা হচ্ছে না। যারা টেট পাস করে বসে আছে তাদের কোনো ধরনের চাকরি হচ্ছে না। কাজেই আমরা বলবো অতি শীঘ্রই যারা বিএড কমপ্লিট করে বসে আছেন তাদের বিএড টেটের পরীক্ষার ব্যবস্থা করা হোক। যারা টেট পাস করেছে তাদের অতি অফার দেওয়ার ব্যবস্থা করা হোক। এছাড়া জাইকা সহ বিভিন্ন প্রকল্পে প্রচুর সুযোগ আছে, এগুলি স্বচ্ছতার সাথে যথাযথভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। এটা না করে শুধু বক্তৃতা করা, গলাবাজি করা এগুলো কোনোভাবেই সমুচিত নয়। মানুষ কাজ চায়, এমনিতেই 3 বছর চলে গেছে, সরকারের আয়ু আছে কাজ করার, আসলে আরও 1 বছর 1.25 বছর আছে মাত্র। কোথায় কবে ইন্টারভিউ হবে, কবে কি কাজ হবে? কাজেই কালক্ষেপ করার কোনো সুযোগ নাই। অতি শীঘ্রই এই সমস্ত দপ্তরগুলিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, তাদের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করা হোক। এছাড়া আপনারা জানেন যে 26 তারিখ সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট, CMP ধর্মঘট শুরুতেই আমরা এর আগেও বলেছি, এই বিষয়ে আমাদের আরও ব্যাপক ক্যাম্পেইন হবে। তবে এই ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে আমাদের এই যে
জেএমপি যে 11 দফা দাবি নিয়ে আমরা যে লড়াইটা করছি, এর সাথে স্থানীয় দাবিগুলো নিয়ে যাতে ব্লক পর্যায়ে, ভিলেজ বা পঞ্চায়েত পর্যায়ে আরও ব্যাপক যাতে আমাদের আন্দোলন কর্মসূচি যাতে আমরা নিয়ে যেতে পারি। বিশেষ করে এই সময়টার মধ্যে এলাকার কাজ 200 দিন 340 টাকা, যাদের ইনকাম ট্যাক্স দেন না এরকম পরিবারদের 7,500 টাকা প্রদান, এবং ব্যাপক আরও বিভিন্ন লাইন ডিপার্টমেন্টগুলোতে ব্যাপক কাজের সংস্থান সেখানে করা, এবং এছাড়া আপনার এই রাজ্যে এখন শান্তিপূর্ণ যে পরিবেশ, মানুষের কথা বলার যে অধিকার, এটা যাতে অক্ষুণ্ণ থাকে। এখন দেখছি শুধু প্রথম দিকে গণমুক্তি পরিষদ বামপন্থীদের উপর আক্রমণ হতো, এখন দেখছি মানে এই আক্রমণ মানে এটা সর্বত্র চলে গেছে। এখন মানে কি উকিল থেকে আরম্ভ করে ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে পুলিশ কেউ বাদ যাচ্ছে না। কাজেই এটা রাজ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে, এটা এইভাবে চলতে পারে না। সকলেই মিলে যাতে একটা গণতান্ত্রিক যে পুনরুদ্ধার, গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করবার যে সংগ্রাম, এটাকে বড় করবার আহ্বান আমরা গোটা রাজ্যবাসীর কাছে রাখছি, এবং এর সাথে সাথে আমাদের সংগঠনও এই বিষয়ে আরও ব্যাপক অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের কাজ, খাদ্য, এই যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম, এবং আমাদের প্রেসিডেন্ট যেটা বলেছেন এই বিষয়ের উপর এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা আমাদের কর্মসূচিগুলো গ্রহণ করেছি। এই হলো মোটামুটিভাবে আমাদের আজকে মিটিংয়ের বিষয়বস্তু আপনাদের সামনে সংক্ষেপে ধরে তুলব। সবাইকে ধন্যবাদ।